দুই দিকের একদিকে যদি ডিসাইসিভলি যায় তাহলে এটা কামালা হ্যারিসের জন্য খুব ভালো হবে, বিশেষ করে যদি নর্থে যায়। 50টা স্টেট থাকলেও ইলেকশন আসলে হয় 6টা 7টা স্টেটেই, তার মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেনসিলভেনিয়া। ডেমোক্রেটদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। এই মিশিগানের জন্যই কিন্তু আপনার 2000-এ যে ইলেকশনটা হলো, বুশ জিতে গেল, জর্জিয়া বাইডেন জিতেছিল, কিন্তু কমলা হ্যারিস জিততে পারবে না। নর্থ নাকি সাউথ, কোন দিকে যাচ্ছে দেশের নির্বাচন, ঠিক কোন দিকে ঝুঁকেছে? স্পেশালি নর্থ সাউথ বলতে আমি কিন্তু আসলে আক্ষরিক অর্থে নর্থ সাউথ বলছি না। নর্থ বলতে উপরের দিকে যাচ্ছে কিনা ডেমোক্রেটদের পাল্লা, নাকি তারা সাউথের নিচের নিম্নগামী আছেন, কোন দিকে তারা আছেন? কারণ ইলেকশন ইজ, আমার মনে হচ্ছে, ইটস স্লিপিং অ্যাওয়ে ফ্রম কামালা হ্যারিস অ্যান্ড ইটস গোয়িং সাউথ। এটি নিচের দিকে যাচ্ছে বলে আমার কাছে প্রতীয়মান মনে হচ্ছে। পোলিং দেখেও অনেকটা মনে হচ্ছে যে পোলিং স্থবির, খুব একটা অগ্রগতি তিনি করতে পারেননি। আমি শুনবো আপনার কাছে। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা কিছুটা প্রতীকী হলেও আক্ষরিক করতেও কিন্তু জিনিসটা সত্য। কারণ হচ্ছে নর্থে হচ্ছে আমাদের ব্লু ওয়াল, নর্থে, সেখানে পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, আর সাউথে হচ্ছে আপনার সানবেল্ট হচ্ছে আপনার অ্যারিজোনা, তারপর নেভাডা, আর ওইদিকে হচ্ছে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা। সো নর্থে যাচ্ছে না সাউথে যাচ্ছে। দুই দিকের একদিকে যদি ডিসাইসিভলি যায় তাহলে এটা কামালা হ্যারিসের জন্য খুব ভালো হবে, বিশেষ করে যদি নর্থে যায়। নর্থে যদি তিনি নর্থমুখী হন আর কি, মানে আপওয়ার্ড বাউন্ড হন, সেটা খুব সুখের খবর হবে। কিন্তু নর্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্টেট তো আমরা জানি হচ্ছে পেনসিলভেনিয়া। কারণ আমেরিকার ইলেকশন তো এতদিন আমরা সবাই জেনে গেছি যে 50টা স্টেট থাকলেও ইলেকশন আসলে হয় 6টা 7টা স্টেটেই, তার মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পেনসিলভেনিয়া। কারণ পেনসিলভেনিয়াতে 2016-তে ডোনাল্ড ট্রাম্প জিতেছিল, 2020-এ মাত্র 40,000 ভোটের ব্যবধানে। তারপরে বাইডেন জিতেছিল 2020-এ 80,000 ভোটের ব্যবধানে। কিন্তু এটা কিন্তু মার্জিনটা খুবই কম, এটা লেস দেন 1% আর কি, এই যে একটা পুরা ভোটারদের মধ্যে। তো আনফরচুনেটলি মানে কামালা হ্যারিসের যতগুলো দেখা যাচ্ছে পোল, তাতে করে পেনসিলভেনিয়াতে, যেহেতু জো বাইডেন নিজে পেনসিলভেনিয়ার লোক, তার রানিং মেট না হলেও জো বাইডেন তো পেনসিলভেনিয়ার মানুষ, তো সেই হিসাবে কামালা হ্যারিসের আরো ভালো করা উচিত ছিল পেনসিলভেনিয়াতে। কিন্তু পেনসিলভেনিয়াতে তিনি ততটা ভালো করছেন না। এখনো তাকে একটু এগিয়ে রাখা হচ্ছে কোনো কোনো পোলে, 1%-এর কম, লেস দেন 1%। আপনি জানেন যে সমস্ত পোলগুলির মার্জিন অফ এরর থাকে 2 থেকে 2.5%, এর মানে হচ্ছে এরা মার্জিনের ভিতরেই পড়ে। তো পেনসিলভেনিয়াটা ভালো না। মিশিগানের অবস্থাটা কামালা হ্যারিসের জন্য আরো অনেক ভালো হওয়া উচিত ছিল, কারণ মিশিগান খুবই একটা ডেমোক্রেটিক স্টেট। কিন্তু এটা হচ্ছে না মিডল ইস্টের ইলেকশনের জন্য। কারণ মিডল ইস্টের ইলেকশনে আমাদের যারা মুসলিম কমিউনিটি, শুধু মুসলিম না, কিন্তু যারা প্রগতিশীল, যারা ব্ল্যাক, তারা আমেরিকার এই যুদ্ধটাকে একদম পছন্দ করছে না মিডল ইস্টে। কিন্তু এখানে কামালা হ্যারিস তার যে বস জো বাইডেনকে কিছুটা পাশ কাটিয়ে গিয়ে আমার দৃষ্টিতে যদি ডিসাইসিভ কিছু বক্তব্য না দেয়, তাহলে কিন্তু মিশিগানে তার অবস্থা খুব খারাপ হবে। উইসকনসিনে তিনি একটু এগিয়ে আছেন। সাউথের অবস্থাটা দেখুন, গতবার জো বাইডেন জর্জিয়াতে জিতেছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন এ লং টাইম আর কি। এইবার জর্জিয়াতে তিনি ভালো করবেন না কামালা হ্যারিস, অথচ জর্জিয়াতে কিন্তু যথেষ্টই ভালো করা উচিত ছিল, কারণ ব্ল্যাক পপুলেশন রাইজিং ওইখানে। তার অ্যারিজোনাতে গতবার জো বাইডেন জিতেছিল, এবার সম্ভাবনা কম। নেভাডায় জিতেছিল, এবার সম্ভাবনা কম। তাহলে দেখা যাচ্ছে যে প্রাইমারিলি জো বাইডেন ইলেকশন থেকে সরে যাওয়ার পরে সমস্ত ব্যাটল গ্রাউন্ডে কিন্তু কামালা হ্যারিস এগিয়েছিল। কিন্তু এখন গত 2-1 সপ্তাহে, বিশেষ করে যে আপনি যে কয়েকটা কথা বললেন যে বিতর্কের পর থেকে, ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের পরে, এখন কামালা হ্যারিস পিছিয়ে আছে বলবো না, কিন্তু খুবই আশাপ্রদ অবস্থাতে নেই। এটা একটু দুঃখজনক। তাতে করে বোঝা যাচ্ছে না যে আসলে কোন দিকে যাবে। আর আমি একটু বলেই শেষ করি, আমি পেনসিলভেনিয়া তো খুবই ইম্পর্টেন্ট স্টেট, আপনারা সবাই জানেন। পেনসিলভেনিয়াতে আমি থাকি, আমি যেহেতু আপনাদের অনুষ্ঠানে রেগুলার আসি, বিশ্লেষণ করি জিনিসগুলো, আমি যত জায়গায় ড্রাইভ করি খুব খেয়াল করি যে কি হচ্ছে, মানে মানুষ কি কথা বলে, ইয়ার্ড সাইন কিরকম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে অনেক দিন বাস করি, কয়েক দশক। সেইখানে যেবারই ইলেকশন হোক, যে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হোক, ডেমোক্রেট কিংবা রিপাবলিকান, ইয়ার্ড সাইন আপনি দেখবেন প্রায় কিছু না কিছু থাকবে। আমি আশ্চর্য হলাম যে 80-90টা ইয়ার্ড সাইন যদি আপনি সেন্ট্রাল পেনসিলভেনিয়াতে দেখেন, তার 2-3টা হচ্ছে কমলা হ্যারিসের, বাকিগুলি ট্রাম্পের। হ্যাঁ, সেন্ট্রাল পেনসিলভেনিয়াতে কমলা হ্যারিস ভালো করবে না, কারণ কমলা হ্যারিস ভালো করে ফিলাডেলফিয়ায়,
পিটসবার্গে বড় বড় শহরে, Correct. তারপরেও এতটা অ্যাবসেন্স যে তার ইয়ার্ড সাইনে, সেটা আমি খুবই আশ্চর্যান্বিত হচ্ছি আর সুতরাং আমার মনে হচ্ছে ওভারঅল সংক্ষেপে বললে এটা খুব সাউথে যাচ্ছে না এখনো, তবে আমার কাছে মনে হচ্ছে একটা স্টেল মেটে আছে, আরো তো 1 মাসের মতো আছে, এর মধ্যে she will have to do something magical to turn it around. জি, এবং ম্যাজিক্যাল হওয়ার সম্ভাবনা ছিল। আপনি সঠিক বলেছেন যে স্টলড অর্থাৎ স্থবিরতার একটা দেখতে পাচ্ছি। যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছিলাম যখন টিম ওয়ালসকে তার রানিং মেট করা হলো, it was a big happy moment for Democratic Party, সেই উচ্ছ্বাসটি আমরা দেখছি এখন কেটে যাচ্ছে এবং সেখানে একটা স্থবির, এবং আপনি সঠিকভাবে বলেছেন যে মিডল ইস্টের যুদ্ধটি সাধারণ মানুষ যারা আছেন, বামপন্থী ডানপন্থী দুটি আমি দেখেছি এবং মধ্যপন্থী, কেউই একটি পছন্দ করছেন না। অনেকে বলে থাকেন ইসরায়েল আমেরিকার কথা শুনছেন না এবং চপেটাঘাত করছেন বাইডেনের, কিন্তু আমরা জানি বাইডেন নিজেই একজন ইনস্টিগেটর এই যুদ্ধের, এবং আমেরিকা ইজ অ্যান এম্পায়ার। এই এম্পায়ারের অর্থ হচ্ছে পাওয়ার, এবং পাওয়ারের জন্য এই যে সব জায়গা দখল করতে হবে, দখলে রাখতে হবে, তার সব কিছুই তারা করবেন, সে কামালা হ্যারিস হোক, বাইডেন হোক, ট্রাম্প হোক, এটি অনেকে বলে থাকেন। আমি অনেকখানি একমত পোষণ করি। এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, কিন্তু আমি সেখানে যাব না এই মুহূর্তে, কারণ সেটি আসবে আমাদের আলোচনার কিছুক্ষণের মধ্যেই। আমি মনির মোস্তফা আলী, আপনি শুনছিলেন মনোযোগ দিয়ে এবং মাথা নাড়ছিলেন, আমি দেখছিলাম। আপনি যদি খালিকুজ্জামানের সাথে কিছু যোগ করতে চান সেটি পারবেন, আমি আপনাকে দিলাম সেই সুযোগটি। তার সাথে একটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই। ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে ওয়ালসের পারফরমেন্স ভোটারদের উপর কি কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? অনেকেই মনে করেন তার পারফরমেন্স যেটি ছিল ডিবেটে, সেটি খুব একটি প্রভাব ফেলেনি ভোটারদেরকে এনার্জাইজ করতে। আপনি কি তাই মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। যে ডিবেটটা আমরা দেখলাম গত মঙ্গলবার, সেই ডিবেটে আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি, যেটা ডক্টর খালিকুজ্জামান বললেন যে টিম ওয়ালস যেভাবে আক্রমণ করতে পারত জেডি ভ্যান্সকে, কারণ জেডি ভ্যান্স তো একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছিল, যদিও তার মিথ্যাটা একটু ইয়ের মতো ট্রাম্পের মতো অতটা কোর্স না, সে খুব স্মুথলি মিথ্যা কথাগুলো বলছিল, সেটা কিন্তু টিম ওয়ালস তুলে ধরতে পারতো, কিন্তু সেটা সে ধরেনি। সেখানে তার একটা ভুল হয়েছে। আমরা ডিবেটে গেলাম এই আশা করে, মানে সবারই তো আশা ছিল যে টিম ওয়ালস ভালো করবে। দেখুন, ডিবেটের আগ পর্যন্ত আপনার জেডি ভ্যান্সকে একটা ন্যারেটিভের মধ্যে ফেলা হয়েছে, সেটা হচ্ছে সে উইয়ার্ড কথাবার্তা বলে, এবং অনেক উইয়ার্ড কথাবার্তা বলেছে ডিবেটের আগে। হ্যাঁ, সেখানে তাকে দিয়ে কিন্তু ডিবেটে যে খুব একটা আশা করেছে কেউ যে সে খুব ভালো করবে, সেটা কিন্তু না। ইভেন কি আপনার ওই রিপাবলিকানরাও আশা করেন সে যতটা ভালো করেছে অতটা ভালো করবে। হ্যাঁ, তো সেখানে যদি কিছু ইফেক্ট পড়ে থাকে সেটা অ্যান্টি ডেমোক্রেটিক ইফেক্টটা মানে পজিটিভলি পড়বে হয়তো রিপাবলিকানদের প্রতি। আসলে তো ভাইস প্রেসিডেন্টের ডিবেটে তো খুব একটা মানে পোলে ওঠানামা করে না, তারপরও আমি বলবো যে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কখনো কখনো ম্যাটার করে। যেমন ধরেন আপনার ওবামার সাথে যে জন ম্যাককেনের যে ইলেকশনটা হলো, তার যে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল সেটা কিন্তু একটা ইফেক্ট পড়েছিল। যদিও জর্জ H.W. বুশের যে ক্যান্ডিডেট সেটাও তো খুব একটা ভালো ক্যান্ডিডেট ছিল, ড্যান কোয়েল, সেটা ততটা ইফেক্ট পড়েনি। তার মানে প্রথম যে ইলেকশনটা হলো রি-ইলেকশনে পড়েছিল, তো সেখানে হয়তো কিছুটাই হয়েছে। আর এই যে ইলেকশনের ব্যাপারে ডক্টর খালিকুজ্জামান যেটা বললেন, আমি পুরোপুরি একমত। তবে আমি একেবারে যে নৈরাশ্যবাদী তা না। আমার মনে হয় কমলা হ্যারিসই হয়ে যাবে, কিন্তু হ্যাঁ ওই যে কিন্তুটা আছে আর কি, ভয়টা আছে, ভয়টা ওখানে আছে। এবং এই ভয়টা থাকার পিছনে কারণ আমি বলবো দুটো। একটা হচ্ছে আপনার এই মিডল ইস্ট ওয়ার, এই মিডল ইস্ট ওয়ারে বাইডেন যেটা বলছে, বাইডেনের যে অতি উৎসাহ যে মন্তব্যগুলো করা, মানে কিছু একটা হওয়ার সাথে সাথেই তার একটা মন্তব্য যেটা ইসরায়েলের পক্ষে বলে দেওয়া, এবং ইদানিং
কমলা হ্যারিসের যে মন্তব্যগুলো আসছে সেটা খানিকটা মানে সেই বাইডেনকে হাততালি দেওয়া সেরকম। এখানে তার উচিত হবে একটা ব্যালান্সড স্টেটমেন্ট দেওয়া, একদম মানে প্রো ইসরায়েলি পুরোটাই চলে যাবে 100% ইসরায়েলের পক্ষে, এটা না করে একটা ব্যালান্সড মন্তব্য তার করা উচিত। কারণ ডেমোক্রেটদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। এই মিশিগানের জন্যই কিন্তু আপনার 2000-এ যে ইলেকশনটা হলো, বুশ জিতে গেল। পপুলার ভোট না পেয়েও সে গোরকে হারিয়ে এসে জিতে গেল, সেটাও কিন্তু তার পিছনেও কিন্তু কারণ মিশিগান। হ্যাঁ, মিশিগানের ওই কটা ভোট পেলে কিন্তু আর কিছুই লাগে না, ওই কটা সে ইলেকট্রাল ভোটেই গোর হয়ে যেত। তো সেখানে দেখেন এই যে জর্জিয়ার কথা উঠলো, ডক্টর খালেকুজ্জামান বললেন যে জর্জিয়া বাইডেন জিতেছিল কিন্তু কমলা হ্যারিস জিততে পারবে না। বাইডেনও জিতেছিল কত 11,000 ভোট, 12,000 ভোটে, খুবই সামান্য ভোটে। সিন্স দেন আপনার জর্জিয়ার কিন্তু একটা ট্রেন্ড আছে, সেখানে উনি ডক্টর খালেকুজ্জামান বললেন যে ব্ল্যাকদের একটা মুভমেন্ট আছে ওদিকে, ব্ল্যাকদের পপুলেশনটা বাড়ছে। না, ব্ল্যাকদের পপুলেশন বাড়তে পারে, কিন্তু ওখানে কিন্তু এশিয়ানদের পপুলেশন খুব দ্রুত বাড়ছে। এবং আপনি দেখেন, আপনি যদি 20 বছর আগের কথা চিন্তা করেন যে জর্জিয়ায় কত বাঙালি ছিল, আমাদের দেশের কথাই চিন্তা মানে বাংলাদেশি আমেরিকানদের কথা চিন্তা করেন কত ছিল, এখন দেখবেন সেই জর্জিয়ায় সম্ভবত 30 থেকে 40 হাজার বাঙালি, ওখানে বাঙালি মুসলমান আমি বলবো। হ্যাঁ, তো এই যে দেশ স্টেটগুলো, জর্জিয়া বলেন, মিশিগান, তো প্রচুর মুসলমান ওখানে। হ্যাঁ, তো এখানে ভয়ের পিছনে এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, দেখেন আপনার হয়তো মনে থেকে থাকবে সেই মানে মিড টার্ম যে ইলেকশনটা হলো 2022-তে, আমি কিন্তু বারবার আমাদের প্রত্যেকটা শোতে আমি বলেছিলাম যে এই ডেমোক্র্যাটদের মেসেজিংটা ঠিক মতো হয় না। দেখেন ইকোনমি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ইকোনমিটা কেমন, আপনি হয়তো বলবেন যে না বেশি ভালো না। বেশি ভালো না এই কথাটা যে আপনি বলবেন, সেটা তো মানে একটা পপুলার কালচার হয়ে গেছে এখানে। ইকোনমি একেবারে, ইউএস ইকোনমি খুব খারাপ অবস্থা, ইনফ্লেশন একেবারে আকাশচুম্বী, এই সমস্ত কথাগুলি আমরা শুনে আসছি। যার ফলে হয় কি, কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন তারা বলবে যে না ইকোনমি ভালো না, আমি খুব ভালো নেই। অথচ দেখেন ইকোনমি, আপনি যদি ইউএস ইকোনমি আপনার আদার ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশনের সাথে তুলনা করেন, তাহলে ইউএস ইকোনমি অত্যন্ত ভালো। আপনি এখন দেখেন এই যে আজকে যে জব রিপোর্ট আসলো, কত 254,000 জব সৃষ্টি হয়েছে, সেখানে আবার আনএমপ্লয়মেন্ট রেটটা আপনার 4.1%, 0.1% কমেছে। ওএস গ্রোথ হয়েছে 4%। আপনি যদি আপনি ইসের দিকে তাকান, হ্যাঁ আমি বুঝি যে ডেমোক্র্যাটটা মিডল ক্লাসের জন্য, হ্যাঁ, কিন্তু মানে আপনার ওয়াল স্ট্রিট তো একটা ইকোনমির একটা সূচক, মানে ওয়াল স্ট্রিট ভালো করলে তো ইকোনমি খারাপ হলে তো ওয়াল স্ট্রিট কখনো ভালো করে। আপনি স্টক মার্কেটের কথা চিন্তা করে দেখেন রিপাবলিকানরা আপনার এই যে এসের কথা বলে, এনার্জির কথা বলে যে তাদের সময় এনার্জি প্রাইস কম থাকে। এনার্জির প্রাইস তো কমই, এখন তো কত $3 বোধহয় 20 সেন্টস বা $3.10 আপনার অ্যাভারেজ প্রাইস, এটা তো আপনার খুবই ভালো প্রাইস। আপনার এনার্জি প্রোডাকশন দেখেন, এনার্জি প্রোডাকশন সর্বোচ্চ পরিমাণে চলে গেছে আপনার এখন 13.3 মিলিয়ন ডেইলি। এই মেসেজগুলো কেন যে ডেমোক্রেটরা দিতে পারে না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো, আমি বারবারই এই কথাটা বলি যে রিপাবলিকানরা মিথ্যা কথাটা খুব বোল্ডলি বলে। তার অর্থ হচ্ছে এটির সেরকম ইলেকশনে বড়সড় প্রভাব না ফেললেও যে এনার্জি তৈরি করার কথা ছিল সেটি তৈরি করা যায়নি বা তৈরি করা সম্ভব হয়নি। আমি এই প্রসঙ্গে আরেকটি ব্যাপার তুলে ধরবো খালেকুজ্জামান আপনার কাছে, তারপরে আমরা চলে যাব মধ্যপ্রাচ্যের ব্যাপারে, কারণ খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেখানে। আমরা মিশিগানে দেখছি, অর্থাৎ মিশিগান হয়ে দাঁড়িয়েছে এখন মেক অর ব্রেক কাইন্ড অফ স্টেট। যেরকম জর্জিয়াতে একটি সম্ভাবনাও আছে এবং দুঃসংবাদও অপেক্ষা করছে। কারণ বাংলাদেশি আমেরিকানদের সংখ্যা যদি 30-40 হাজার হয়ে থাকে জর্জিয়াতে, সেটি সমর্থন ডেমোক্রেটদের পাওয়া কিন্তু কঠিন হবে। তারা রিপাবলিকানদের দেবেন ভোট, সেটাও আমি মনে করি না। হয়তো ভোটটি তৃতীয় পক্ষের দিকেও চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই যে পরিস্থিতি, এই আনকমিটেড ভোটাররা যদি এভাবে থাকে এবং থার্ড পার্টিতে যায়, আপনি কি দেখছেন ডেমোক্রেটিক পার্টির জন্য আসনী সংকেত হয়ে দাঁড়াচ্ছে? এটি খুব দ্রুত শুনবো আপনার কাছে ব্যাপারটি। জি ডেফিনেটলি। দেখুন, আনকমিটেড ভোটারের সংখ্যা হলো আপনার মিশিগানে প্রাইমারিতে ছিল 55,000-এর মতো,
তো মিশিগানে কিন্তু এত ভোটে মানে জো বাইডেন যেতেও নাই। পেনসিলভেনিয়া তো তাই, পেনসিলভেনিয়া তো আমাদেরও অনেকগুলো আনকমিটেড ভোটার ছিল। তা আনকমিটেডটা কিন্তু অনেকটা হচ্ছে অভিমান করে। হ্যাঁ, আমরা যারা আনকমিটেড ভোটার ছিল তারা হচ্ছে আনকমিটেড ছিল প্রাইমারিতে, তারা শুনতে চেয়েছিল যে কমলা হ্যারিস তাদেরকে ঘরে আনার জন্য সঠিক বার্তাটা দেয় কিনা। হ্যাঁ, আনকমিটেড মানে কিন্তু এই না যে তারা ভোট দিতে মানে রাজি না কমলা হ্যারিসকে, তারা আর কি একটু অভিমান করে বসেছিল, কিন্তু তাদের অভিমানটা ভাঙাতে পারেনি কমলা হ্যারিস, বরং কোয়াইট কন্ট্রারি। দুঃখজনক ব্যাপার হলো যে জো বাইডেন যে এই মিডল ইস্টের যে যুদ্ধটা আপনি একটু আগে কারেক্টলি বলছেন, এই যুদ্ধটা কিন্তু আমেরিকার যুদ্ধ, এটা আমেরিকার অর্থে আমেরিকার অস্ত্রে সেই যুদ্ধটা হচ্ছে। এবং তারপরেও দুঃখজনক ব্যাপার হচ্ছে এত অস্ত্র এত অর্থ দিয়েও যখন মাঝে মধ্যে জো বাইডেন বলে যেটা হচ্ছে আমাদের রেড লাইন, তোমরা রাফাতে বোমিং করবে না, তোমরা হিউম্যানিটেরিয়ান মানে ডিজাস্টার তৈরি করবে না, সিভিলিয়ানদেরকে মারবে না, একটা রেড লাইনও নেতানিয়াহু মানে নাই। এর মানে আমরা টাকাও দিচ্ছি, অস্ত্র দিচ্ছি, অর্থ দিচ্ছি, আবার গালে চপেটাঘাত খেয়ে আসছি দুনিয়ার সামনে। জো বাইডেন হচ্ছে এমন একটা লুজার এই ব্যাপারটাতে, এই যুদ্ধের ব্যাপারে। সে টাকাও দিয়ে যাচ্ছে, অস্ত্র দিয়ে যাচ্ছে, কিন্তু তার নামটাও হচ্ছে না। এমনকি খারাপ অর্থেই যদি বলেন যে হ্যাঁ সেই হচ্ছে এই যুদ্ধ ইসরায়েলের পক্ষে আছে। আমেরিকার প্রেসিডেন্ট যদি মনে করে যে এই যুদ্ধ বন্ধ করতে হবে, তাহলে ইসরায়েলের গায়ে কয়টা মাথা? তারা তো অ্যাবসলিউটলি বন্ধ করবে, বন্ধ করতে রাজি। কিন্তু জো বাইডেন এতটাই উইক একটা মানুষ যে তার বললাম যেটা, সে টাকাও যাচ্ছে, অস্ত্রও যাচ্ছে, তার দুর্নামও হচ্ছে। আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, লিটারালি জেনোসাইড জো হিসেবে তার নাম লেখা থাকে। না, নট লিটারালি। আমি একটু অ্যাড করতে চাই, খুব দ্রুত, আপনার 30 সেকেন্ড সময় আছে, বলুন। হ্যাঁ, আমি একদম মানে 100% আমি এগ্রি ডক্টর খালেকুজ্জামানের সাথে। মানে জো বাইডেনের এটা কোনো প্রয়োজন ছিল না। আমি একটা জিনিস বুঝি না যে এই ডেমোক্র্যাটরা কি এই ইসরায়েলের পোল দেখে নাকি ইউএস এর পোল দেখে। ইউএস এর পোলে তো জুইশরা আপনার 2/3 আপনার ডেমোক্র্যাটদেরই ভোট দেয়, এবং তারা খুব রিজনেবল। তারা ওই যেভাবে মানে সাপোর্ট দিচ্ছে জো বাইডেন, এইভাবে সাপোর্ট দেওয়ার ফলে যে তারা 2/3 ভোট দিচ্ছে ডেমোক্রেটদের তা নয়। হ্যাঁ, তারা খুবই রিজনেবল। আমার মনে হয় তারা ওই যে এয়ারপোর্টটাই দেখছে, যেমন উনি যে রেফারেন্সটা দিলেন সাতিল আরবে ইসের যে বম্বিং, বা ইসে যখন আপনার প্রথম গালফ ওয়ার জর্জ H.W. বুশ যখন প্রেসিডেন্ট, যখন ইরাকি আপনার স্কাদ মিসাইলগুলো পড়ছিল আপনার ইসরায়েলে, তখন আইজ্যাক শমিট ছিল প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। তাকে একদম কড়া ভাষায় জর্জ H.W. বুশ বলল যে তুমি কিন্তু একটা শব্দ করবে না, তোমার যতই স্কাদ মিসাইল পড়ুক না কেন তুমি একদমই রিঅ্যাক্ট করবে না, তুমি কিছুই করবে না। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।